সুপ্রিয় দর্শক, স্বাগত জিটিভির নিয়মিত আয়োজন পূর্বাঞ্চল রিজনাল সংবাদ সংলাপে। আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম নিশান। খাদ্যে বিষ ক্রিয়ার ফলে বাংলাদেশে প্রতি বছর ৪৫ লাখ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ৩ বছরের খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে ৫০% খাদ্যে ভেজাল পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার ওলিংগং বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে গবেষণা জরিপ করে দেখেছে যে বাংলাদেশে মোট খাদ্যের ৩০% ভেজাল। এর মধ্যে রাজধানীর ঢাকার ৬৬% রেস্তোরাঁ খাবার, ৯৬% মিষ্টি, ২৪% বিস্কুট, ৫৪% পাউরুটি, ৫৯% আইসক্রিম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে। দিন দিন বাড়ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকি। আমাদের এসব নিয়ে আজকে আমাদের আয়োজন নিরাপদ খাদ্য ভেজাল বিরোধী অভিযান। আমাদের সাথে কথা বলার জন্য আছেন বাংলাদেশ ফুড সেফটি অথরিটির সদস্য অধ্যাপক ডক্টর ইকবাল রব মামুন। আমাদের সাথে আছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রেসিডেন্ট গোলাম রহমান। আমাদের সাথে আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, চাইলে আপনি আমাদের সাথে অংশ নিতে পারেন, এই আলোচনায় প্রশ্ন করতে পারেন খুবই সংক্ষেপে স্কুলে দেখানো নাম্বারে ফোন করে, আর মতামত দিতে চাইলেও দিতে পারেন খুবই সংক্ষেপে আপনার নাম এবং পরিচয় বলে। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ডক্টর ইকবাল রব মামুন, আপনাকে দিয়ে। নিরাপদ খাদ্য সবচেয়ে আলোচিত বিষয়, ভেজাল বিরোধী অভিযান। নিরাপদ খাদ্য, আমাদের বর্তমানে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ। এর থেকে আসলে মুক্তির উপায় কি? ডক্টর ইকবাল রব মামুন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা একটু আগে বললেন, বিভিন্ন দেশে বিদেশের জরিপ অনুযায়ী আমাদের দেশের সার্বিকভাবে জরিপ এখনও হয়েছে বলে আমার মনে হয় না। সার্বিকভাবে আমাদের দেশের খাদ্যের কি অবস্থা, নিরাপদতার কি অবস্থা, সেরকম কোনো জরিপ, বিজ্ঞানভিত্তিক জরিপ এখন পর্যন্ত কিন্তু হয়নি। এখন যেটা একটু আগে যেটা বললেন আপনি, যে স্বাস্থ্য অধিদপ্তরের যা আইপিএইচের গবেষণার ফলাফল যেটা গত 2 দিন আগে বেরিয়েছে, সেটা নিয়েই তো বোধহয় আপনি প্রশ্ন করলেন। সেখানে আমি যতটুকু জানি যে ওরা শুধুমাত্র গরুর দুধ, দধি এবং ইয়ের মধ্যে গরুর দুধ, দধিতে অ্যান্টিবায়োটিক্স, মাইক্রোবায়াল কন্টামিনেশন এবং সীসা, হেভি মেটাল মানে লেড যেটা, সেটার উপস্থিতির ভয়াবহতা নিয়ে রিপোর্ট এসেছে পত্রিকাতে। এই ব্যাপারে আমি আলোকপাত করতে চাই যে মাইক্রোবায়াল কন্টামিনেশন বা অণুজৈবিক দূষণ যে দুধে হচ্ছে, সেটা আমাদের দেশের আমাদের যে ব্যবস্থাপনা, কীটনাশকও মিশানো হচ্ছে। কীটনাশকও মিশানো হয় না, এটা ভুল ধারণা। কীটনাশক কখনো মিশানো, দুধে বা মাংসে কীটনাশক আসবে তখনই যখন সেটা একটা গরু কীটনাশক মিশ্রিত ঘাস খাবে কিংবা ফিডে থাকবে। আর যেই কীটনাশকটা আপনার এখানে তারা পেয়েছে সেটা একটা এন্ডোসালফান অর্গানোক্লোরিন পেস্টিসাইড, যেটা বাংলাদেশে রেজিস্টার্ড ওনলি ফর টি প্ল্যান্টেশন, টি গার্ডেনের জন্য রেজিস্ট্রিকৃত। এটা শাকসবজি, ফলমূল কিংবা অন্য কোনো খাদ্য উৎপাদনে ব্যবহার করার জন্য এটা রেজিস্টার্ড নয়, অনুমোদিত নয়। সুতরাং এই যে আমরা খাদ্যের যে কীটনাশক, বিশেষ করে মানে গরুর যে খাদ্য, সে খাদ্যে যে কীটনাশক মেশানো হচ্ছে তার প্রভাব পড়ছে গরুর দুধেও, নাকি বলা হচ্ছে? না, এখানেও একটু পরিষ্কার ধারণা নেই আমাদের। খাদ্যে কখনো কীটনাশক মেশানো হয় না। খাদ্য তো আপনার খাওয়ার জন্য, কীটনাশক হলো বিষ। সুতরাং কেউ ইচ্ছাকৃতভাবে বিষ খাদ্যে মেশাবে এটা কল্পনারও বাইরে। তবে খাদ্যে, গোখাদ্য কিংবা ফিশের, মাছের খাদ্যে কখনো কখনো উপকরণের মাধ্যমে আপনার কীটনাশকের রেসিডিউ আসতে পারে। যেমন ধরেন ফুড চেইনে মানে শুটকি ব্যবহৃত হয় যখন খাদ্যে, ওই শুটকিতে যদি আপনার কীটনাশক থাকে, সেটা রেসিডুয়াল অংশ হিসেবে সেখানে আসতে পারে। সুতরাং আমরা মাঝে রিপোর্ট দেখেছিলাম যে ট্যানারির বর্জ্য পর্যন্ত ব্যবহার করা, সেখান থেকে কিন্তু মানে ভারী ধাতু ক্রোমিয়াম আসে, নট কীটনাশক খাদ্য যেটা। আর আমি যেটা বলতে চাচ্ছি, আপনার রেজাল্টের পর্যালোচনা করতে চাই, সেটা হচ্ছে যে অণুজৈবিক দূষক দুধে পাওয়া যাচ্ছে। এটা আমাদের দেশে যে ব্যবস্থাপনা, সেটাতে হওয়াটা স্বাভাবিক। কেন আমরা আমাদের দেশে কুল চেইন মেনটেন করছি না, বা সেই সুযোগ সুবিধা আমরা এখনও ক্ষুদ্র ব্যবসায়ীদের করে দিতে পারিনি। একটু আপনারা হয়তো অবগত আছেন যে কিছুদিন আগে এরকমই আরেকটা রিপোর্ট হয়েছিল যে বাজারের 95% পাস্তুরিত তরল দুধে
অণুজৈবিক দূষক পাওয়া গেল এবং হাইকোর্টে সেটা মামলা হলো। তখন কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা এই বিষয়ে তদন্ত চালাই, তদন্ত করি এবং বিভিন্ন যে পাস্তুরিত দুধ কোম্পানি তাদের মিল ফ্যাক্টরি আমরা ভিজিট করি। সেখান থেকে দেখা গেল যে ফ্যাক্টরি যেখান থেকে আপনার দুধ খুচরা বাজারে বিক্রি করে, ওদের যেটা পয়েন্ট, বিক্রির পয়েন্ট, সেই পর্যন্ত দুধ ঠিক থাকে নমুনা পরীক্ষা করার পর। যেই মাত্র সেটা বাইরে চলে আসলো, ভ্যানে করে যখন খুচরা বিক্রির জন্য নিয়ে আসতেছে, তখন বাজারজাত হওয়ার পরে তখন কিন্তু আর আপনার ওই 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকছে না সবার দুধ। কারো কোনো কোম্পানিতে আপনার কুল চেইন ফ্রিজের মাধ্যমে নিয়ে আসতেছে, কিন্তু অন্যান্য বেশিরভাগ কোম্পানিগুলি দেখা যাচ্ছে যে ভ্যানে করে নিয়ে আসতেছে, ভ্যানটা খোলা, শেষে দেখা যায় 3 থেকে 4 ঘন্টা যদি ট্রান্সপোর্টিং সময় হয়, সেটা যদি হয় নর্মাল টেম্পারেচার বা স্বাভাবিক তাপমাত্রা, তো মাইক্রোবায়াল কন্টামিনেশন হবে এক। দ্বিতীয়ত যিনি ক্ষুদ্র ব্যবসায়ী উনি সঠিকভাবে সংরক্ষণ করছেন কিনা সেটাও কিন্তু করছেন না। সবাই ফ্রিজের টেম্পারেচার 5 ডিগ্রি নিচে আছে কিনা সেটা কেউ চেকও করছে না, মেনটেনও সবাই করছে না। অনেকের আমরা বলতে শুনেছি, অভিযোগ আসছে যে তারা রাতে যাওয়ার সময় ফ্রিজটা বন্ধ করে দেয়, কিন্তু ওই যে তাদের কিন্তু এই জ্ঞানটা নেই, তাদের এই সচেতনতা নেই যে আমি যে খাবারটা নিয়ে আসলাম বিক্রি করার জন্য, এই খাবারটা আমার মাধ্যমে বা আমার দোকানে এসে নষ্ট হয়ে যাচ্ছে বা জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে। সুতরাং এই জায়গাতে আমাদের এই কোল্ড চেইন সিস্টেমটা যদি আমরা প্রবর্তন না করতে, এই ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন যে আমাদের জনসচেতনতা বাড়ানোর জন্য, বিশেষ করে আমরা যে বাসা বাড়িতে যারা ফ্রিজ বা ডিপ ফ্রিজ ইউজ করি, অনেক সময় আমরা বন্ধ করে রাখি কিছু, হয়তো রাত্রেবেলা, এতে কি মানে নেগেটিভ প্রভাব পড়ে? অবশ্যই নেগেটিভ প্রভাব পড়ে, কারণ আমরা বাসা বাড়িতে কোনো মানুষ কেউ মানে আমি শুনিনি আজ পর্যন্ত যিনি নিয়মিত ফ্রিজের টেম্পারেচারটা চেক করছেন যে আমার লোয়ার চেম্বারে 5-এর নিচে আছে কিনা, আমার ডিপে 18-এর নিচে আছে কিনা। আমরা নিজেরাও তো সচেতন নই, আমরা অনেক সময় ফ্রিজ বন্ধ করে রাখি, কিংবা অনেক সময় বাইরেই ফ্রিজের বাইরেই 2 ঘন্টা 3 ঘন্টার বেশি খাবার রেখে দিই। সুতরাং এইখানেও কিন্তু নিরাপদ খাবার অনিরাপদ হয়ে যাচ্ছে। এটা গেল অণুজৈবিক দূষকের কথা। আমি অ্যান্টিবায়োটিক্সটা শেষে আসতে চাই। সীসার কথা যেটা বলা হয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন 30টা স্যাম্পল অ্যানালাইসিস করা হয়েছে, সেখানে 29টা স্যাম্পল ঠিক আছে, মাত্র একটা স্যাম্পলে সীসার মাত্রা তারা বলছে যে মাত্রার চেয়ে বেশি আছে। কিন্তু এই সীসার সংবাদটা কিন্তু হেডলাইন্সে সমানভাবে আসছে, জনগণ মনে করছে যে সকল দুধ। বলা তো হইল না যে 29টা স্যাম্পল ভালো আছে, একটা স্যাম্পল খারাপ পাওয়া গেছে। 30টার মধ্যে একটা মানে কত পার্সেন্ট? 3%। 90 সেভাবে আমি বলতে পারি যে অ্যানালাইসিস করার ফলে 97% খাবার হলো ভালো। তা আমাদের দেশে বর্তমান পরিস্থিতি, আর্থসামাজিক অবস্থা এবং ফুড সেফটির বয়স কিংবা তাতে কি 97% ভালো আমরা কি 100% প্রত্যাশা করতে পারি? এটা আমাদের জন্য একটু বেশি চাওয়া হয়ে যায় না? আসে এবার অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, এইখানে আপনার উদ্বেগজনক এটা, কারণ অ্যান্টিবায়োটিক্সের রেসিডিউ আমাদের জন্য না, সংক্ষেপে শেষ করবেন আমরা, বিশ্বজুড়েই এটা একটা আতঙ্কিত ব্যাপার। কারণ অ্যান্টিবায়োটিক রেসিডিউ যদি থেকে যায় তাহলে আমাদের অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স গ্রো করে যাবে। আমরা অসুখ বিসুখ হইলে কিছু অ্যান্টিবায়োটিক্স আর কাজ করবে না, কিন্তু নতুন অ্যান্টিবায়োটিক্স তো আসছে না বাজারে। এইখানে আমাদের নজর দিতে হবে। আমরা এই জন্য 17 তারিখে একটা সভা ডেকেছি, যেখানে প্রাণী সম্পদ অধিদপ্তর, মানে ওষুধ শিল্প এক ধরনের গবেষণাটা বাড়ানো প্রয়োজন বলে আপনি মনে করছেন? গবেষণা, মনিটরিং, কারণ এটার দায়িত্ব কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের, এবং আমরা ওনাদের নিয়ে সংশ্লিষ্ট আরও আপনার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, কমার্স, সবাইকে নিয়ে আমরা কিন্তু জরুরি সভা ডেকেছি যে এই জায়গাটা আমাদের, হ্যাঁ আমরা অন্যান্যগুলোও দেখব, বাট অ্যান্টিবায়োটিক্সটা আমাদের জন্য অ্যালার্মিং। যেই গরুটাকে অ্যান্টিবায়োটিক্স দেওয়া হচ্ছে তাকে ওই নির্দিষ্ট সময়, ওই ড্রয়িং পিরিয়ডটা অপেক্ষা করছে না। ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো, গোলাম রহমান আপনার কাছে ফিরছি। যে আমরা যে বিষয়টা জানলাম যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 45 লাখ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র খাদ্যে বিষক্রিয়ার জন্য। আপনি কাজ করছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাবে কনজিউমারদের স্বার্থ রক্ষায়, আপনি কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আপনারা কীভাবে দেখছেন বিষয়গুলোকে? আসলে যে এই যে ভয়াবহ চিত্র আমাদের খাদ্যে, নিরাপদ খাদ্যের আমাদের যে অভাব, সমস্যা যে আছে তা অস্বীকার করার উপায় নেই। এবং যেই রিসার্চের কথা বললেন, এতে যে বিষয়টা হাইলাইট হয়েছে, এবং সরকারও এই ব্যাপারে সচেতন। সরকারের এই সচেতনতার কারণেই
আপনার অনেক ছড়াইয়ে ছিটাইয়ে অনেক আইন ছিল, সবগুলিতে একটা কনসলিডেটেড আইন করে নিরাপদ খাদ্য আইন 2013 করা হয়েছে এবং সেই আইনটি বাস্তবায়নের জন্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সৃষ্টি করা হয়েছে এবং এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব হলো যেই 18টি মন্ত্রণালয় এবং প্রায় 500-র কাছাকাছি স্বশাসিত সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খাদ্য নিরাপত্তার জন্য কাজ করছে। এদের সবাই কার্যক্রমের মধ্যে সমন্বয় করে যাতে ভোক্তারা নিরাপদ খাদ্য পায় সেই ব্যবস্থা করা। এবং কমিশন যাত্রা শুরু করেছে 2015 সালের বোধহয় 2রা ফেব্রুয়ারি এবং জনবল এখনও আর কি তেমন হয় নাই। হাওবার কমিশন চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নাই। এবং খাদ্য অনিরাপদ হয় দুইভাবে, কন্টামিনেশন অথবা অ্যাডাল্টারেশন, এই দুইভাবে খাদ্য অনিরাপদ হয়। এটা উৎপাদন পর্যায়ে হতে পারে, আপনার যখন পরিবহনের পর্যায়ে হতে পারে, বাজারজাতকরণের পর্যায়ে হতে পারে, এমনকি যে ভোক্তার এতে গৃহেও এটা হতে পারে। এখন এই জন্যে জনসচেতনতার প্রয়োজন অত্যন্ত এবং উৎপাদন পর্যায়ে আপনার এই যে অনিরাপদ সৃষ্টি হয় সেই জন্যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এবং গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এইটা যদি আমরা অ্যাডপ্ট করতে পারি উৎপাদন পর্যায়ে তাহলে এই আশঙ্কা কমে যাবে। তবে কিন্তু এই মনিটরিংটা কিভাবে হবে? এইটা মনিটরিং করবে এইটার কোঅর্ডিনেশনের দায়িত্ব কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এরই মধ্যে আপনার বোধহয় 750 জনের মতো 718 জন ইন্সপেক্টরকে ট্রেনিং দিয়েছে। 728 সারা দেশে এবং ওনাদের নিজস্ব জনবলের জন্য সরকারের অনুমোদন পেয়েছেন এবং এটা কার্যক্রম চলছে। সম্প্রতি একটি বিশেষ উদ্যোগ তাদের উল্লেখযোগ্য, সেটা হলো রেস্তোরাঁ মালিক সমিতির সহায়তায় মতিঝিল এবং আশেপাশের এলাকা সচিবালয় এবং বোধহয় এই এলাকাটাও আছে পল্টন এলাকা, এইখানে যেসব রেস্টুরেন্ট আছে সেইগুলিকে মানসম্মত করার জন্য একটা উদ্যোগ এবং গ্রেডিং আপনার অতি নিরাপদ এবং ঝুঁকিপূর্ণ ভালো খুব ভালো মানে এই সবুজ গ্রিন ব্লু হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ। এটা যদি সাকসেসফুল হয় তবে এটা সাকসেসফুল হওয়ার জন্য খুব নিবিড় পর্যবেক্ষণের দরকার, তত্ত্বাবধানের দরকার। এটা যদি সারা দেশে রিপ্লিকেট করা যায় তাহলে ভোক্তারা অ্যাটলিস্ট নিরাপদ খাবার আপনার মানে হোটেল রেস্তোরাঁয় নিরাপদ খাবার পাবেন বলে আশা করা যায়। ধন্যবাদ আপনাকে। আমরা খন্দকার রুহুল আমিন আপনার কাছে ফিরছি যে তথ্যটা আমাদের কাছে রয়েছে যে দেশের মোট খাদ্যের 30% ভেজাল, তার মধ্যে রাজধানী ঢাকার 66% রেস্তোরাঁর খাবার ভেজাল আমরা দেখতে পাচ্ছি। আপনি রেস্তোরাঁ মালিক সমিতির প্রেসিডেন্ট, আপনাদের কি উদ্যোগে ভেজাল আসলে নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্য আসলে এক ধরনের বড় চ্যালেঞ্জ আমাদের জন্য? জি ধন্যবাদ আপনাকে। একটা দর্শকের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা নিয়ে আবার আপনার কাছে ফিরছি। আচ্ছা জি, হ্যালো। জি আমি উত্তরা থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন, শুনছি আমরা। জি আমি উত্তরা থেকে জামান বলছি। হ্যাঁ, আমার একটা বিষয় যে এখানে রেস্তোরাঁ মালিক সমিতির প্রেসিডেন্ট সাহেব আছেন এবং কর্ণধার যিনি আছেন, তো প্রশ্নটা আপনাদের দুজনের আছে। সেটা হলো আমি কিছু রেস্টুরেন্টে প্রোগ্রাম করি, তো এই প্রোগ্রামে আমার যে খাবার মেনু দেওয়া ছিল সেই মেনুটা অনুযায়ী তারা খাবারটা তৈরি করেন, কিন্তু আমার খাবারটা দেওয়া তারা 9টায়, আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করি হচ্ছে 6টা থেকে। একটা বন্ধুর অনুষ্ঠান ছিল, কিন্তু আমার যে মেনুটা ছিল এই মেনুটা সঠিকভাবে তারা পরিবেশন করার কথা ছিল 9টায়, কিন্তু রেস্টুরেন্টের যে ম্যানেজার সাহেব উনি এই চুলার থেকে খাবারটা 6টা বাজে উনি নামায় যাচ্ছে এবং আমাদের অনুষ্ঠানে মধ্যবর্তী অবস্থায় উনি বললো যে আপনি খাবারটা গ্রহণ করেন।
আপনার প্রশ্ন একটু সংক্ষেপে বলে আপনার প্রশ্নটা কি একটু যদি বলতেন, আমাদের আজকে রেস্তোরাঁ মালিক সমিতির প্রেসিডেন্ট আমাদের সাথে ছিলেন, উনি উত্তর দিলেন। আপনার সংক্ষেপে যদি আপনার প্রশ্নটা করতেন যে আপনার কি জানতে চাওয়া ছিল যে আমরা খাইতে গেলে তারপরে কিন্তু আমরা বিলটা দিতে হয়েছে, হ্যাঁ, কিন্তু যে বিলটা আমরা দিলাম এখানে কিন্তু খাবারটা খেতে গেলে নষ্ট হচ্ছে আমাদের সন্দর্ভে আপনি কি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছে? আমি বুঝি নাই। আমরা আসলে বুঝছি না আপনি কি বলতে চাচ্ছেন, মানে যদি আপনি নির্দিষ্টভাবে একটু বলেন, আমরা কিন্তু বুঝতে পারছি না আসলে। লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সন্দর উলাইম যেখানে ছিলেন আপনি। জি, ধন্যবাদ ভদ্রলোককে আমি ধন্যবাদ জানাই, উনি চেষ্টা করেছেন বলার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমরা হয়তো ইলেকট্রনিক্স মিডিয়া বা অন্য কোনো কারণে আমরা ঠিকমতো বুঝতে পারিনি, শুনিনি। এনিওয়ে, এরপরে কথা বললে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের দুই ভদ্রলোক এখানে, যিনি ডক্টর মামুন এবং আমাদের গোলাম রহমান স্যার, উনি বক্তব্য ওনাদের খুব মনোযোগ দিয়ে শুনলাম। আর বেসিক্যালি আজকে যে কথাবার্তা হচ্ছে ডাইরেক্ট আমার সাথে জড়িত, আমার ব্যবসার সাথে জড়িত। তো আমি শুধু রেস্তোরাঁ না, আমাদের টোটাল আমরা নিরাপদ খাদ্য, আসলে সব নিরাপদ খাদ্য নিয়ে আমাদের আজকের এই টক শো। আমরা আলোচনা হচ্ছে সব মিলিয়ে আমাদের খাদ্য নিয়ে আলোচনা, অনলি ফর নট আমাদের হোটেল রেস্তোরাঁ। যেহেতু আপনি যেহেতু রেস্তোরাঁ মালিক সমিতির প্রেসিডেন্ট, আপনি আমাদের সাথে আজকে উপস্থিত হতে পেরেছেন, সুতরাং আমরা একটু শুনতে চাইবো যে রেস্তোরাঁয় যে আসলে যে ভেজাল খাবার খাওয়ানো হচ্ছে, এবং রিপোর্ট অনুযায়ী ঢাকায় প্রায় 66% রেস্তোরাঁয় খাবার এই ধরনের অভিযুক্ত। এই নিয়ে যদি আপনি একটু ক্লিয়ার করেন যে আসলে সবাই তো আর এই ধরনের না, কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য পুরো রেস্টুরেন্ট বিজনেসের এক ধরনের উপর এক ধরনের প্রভাব পড়ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে প্রকৃতপক্ষে আমি কিন্তু একজন কনজিউমার। আমার রেস্টুরেন্টে আমি নিজে খাই, আমার ছেলে মেয়ে, আমার প্রতিবেশী বা আমার বন্ধু যারা, তারা আমার রেস্টুরেন্টে খাচ্ছে। সুতরাং আমি চেষ্টা করি যে আমার খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয়। তো সেখানে করতে যে আমাদের যে পারিপার্শ্বিক ব্যাপারটা, এখানে কিছু ভুল ত্রুটি হতে পারে। তারপরে এখন আমরা চেষ্টা করছি এই ভুল ত্রুটিকে শুধরিয়ে আমরা যেন আরও ভালোভাবে এগোতে পারি। এখানে যে কথাটা আপনার বললেন যে প্রতিবেদনের 66% যেটা আপনার ভেজাল খাদ্য পরিবেশন করা হচ্ছে, তাহলে 44% কিন্তু এটা ভালো আছে। এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের কোনো হোটেল রেস্টুরেন্টে কোনো মানসম্মতই খাবার পরিবেশন করা হয় বা এই মনিটরিংটা ছিল না, ছিল না, থাকার পরে যতটুকু ছিল তারা বলতো এটা। এবং বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেটাতে আমরা কি খাচ্ছি, বিষ, স্টেট বিষ কোথায় খাচ্ছে, হোটেল রেস্টুরেন্টে। এবং এখানে কিডনি রোগ থেকে আরম্ভ করে ক্যান্সার সব কিছুই হোটেল রেস্টুরেন্টে খাওয়ার পর এটা হচ্ছে। কিন্তু আমি মনে করি, আশাবাদী যে আপনার যে ফুড অ্যাডাল্ট্রেশন বা নিরাপদ খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এখন আমরা যে একটা পর্যায়ে আসছি, কেন আমরা উন্নত বিশ্বের থেকে যদি চিন্তা করি, আমরা প্রায় 150 থেকে 200 বছর পিছিয়ে আছি। বাট খাবার দিক দিয়ে আমি বলতে চাই যে আমরা কিন্তু সেভাবে পিছিয়ে নেই, আমরা অনেকটা এগিয়ে গিয়েছে এবং আরও যাব। তবে আমাদের একটু সুযোগ দরকার, আমাদের সময় দরকার। এই সময়টা অবশ্যই সরকার আমাদের সহযোগিতা করবে, এবং এখানে মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, তারা আমাদেরকে সহযোগিতা করবে, আমরা এটা ওভারকাম করতে পারবো। শুধু একটি কথা আমি বলতে চাই যে আজকে আমি কক্সবাজার থেকে আসলাম, ওখানে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের দায়িত্বটাই ছিল যে কিভাবে নিরাপদ খাদ্য আমরা পরিবেশন করব, একটা সেমিনার ছিল। সেমিনারে সেখানে ডিসি সাহেব ছিলেন, আমাদের হোটেল রেস্টুরেন্টের প্রতিনিধিরা ছিলেন। ইভেন আমরা যেটা করেছি, আমাদের ম্যানেজার এবং কিছু স্টাফ আমরা এখানে তাদেরকে আমরা ট্রেন আপ করার জন্য, এটা শেখানোর জন্য বিশেষ করে মালিকদেরকে আমরা বেশি রেখেছি। এই কারণে আমরা চেষ্টা করছি। এখানে যে কথাটা আপনি প্রথমেই বলেছেন, আইপিএসের একটা যে পরিসংখ্যান, সেখানে পড়লে তো আমরা আতঙ্কিত হয়ে যাই। এবং আমাদের আপনার এই যে অ্যানালাইসিসটা যারা পড়েছে, তারা কিন্তু সত্যি আতঙ্কিত হয়েছে। কিন্তু তার অল্প কিছু লোক হয়তো আমাদের ডক্টর মামুন সাহেবের কথা শুনবে যে 30টার মধ্যে 29টাই কিন্তু ভালো পেয়েছে। এই কথাটা আমাদের মিডিয়াতে আসেনি। একটা খারাপ করেছে, মানে আপনার কত 1.5%ও না, সেটাকে আমরা হাইলাইট করেছি। খারাপটার ক্যাম্পেইনটা বেশি হচ্ছে। তো এটা আমাদের বলার উদ্দেশ্যটা কি, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা শিল্প। এই যে আপনার খাদ্য, এটা একটা শিল্প। এই শিল্পটা কিন্তু এমনি এমনি গড়ে উঠেছে, কোনো প্যাট্রোনাইজ বা কোনোভাবে ট্রেন আপ করে আমাদেরকে শেখানো হয় নাই, আমরা নিজে শিখে এটা আসছি। এবং এটা কিন্তু আপনি দেখুন, এখন আমাদের ঘরে বাইরে যেভাবে দেখা যাচ্ছে, সবাই কিন্তু এখন প্রায় আপনার 70% পিপল যারা এখন হোটেল রেস্টুরেন্টের প্রতি তারা ডিপেন্ডেন্ট। বিশেষ করে অনেকেই আমাদের মা বোনরা চাকরি করেন,
আমরা যে ব্যবসা বাণিজ্য করি, এতে দেখা যায় যে রাত্রের খাবারটাও কিন্তু হোটেল রেস্টুরেন্ট থেকে নিয়ে যায়। সুতরাং আমরা কিন্তু চেষ্টা করছি হোটেল রেস্টুরেন্টকে মানসম্মত করার জন্য। এর জন্য আমাদের চাই যে একটু সুযোগ দেন, আমরা যে ট্রেন আপ করছি ট্রেন আপের জন্য আপনারা আমাদেরকে প্যাট্রোনাইজ করেন, সরকার আমাদের সহযোগিতা করুক। এই যে দেখুন, শুধু একটি কথা আমি বলতে চাই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা গত 7 মাস যাবৎ তাদের সাথে বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন আমরা সংঘবদ্ধ হয়ে আমরা কাজ করছি। আমরা সম্মিলিতভাবে এই যে কথাটা বলা হলো যে আমাদের এই পল্টন, আমাদের দিলকুশা, মতিঝিল, ফকিরাপুর, আরামবাগ নিয়ে আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গত 7 মাস যাবৎ আমরা গিয়েছি। যাওয়ার পরে কিছুদিন আগে তাদের একটা মনিটরিং হয়েছে। মনিটরিংয়ের মধ্যে আমাদের 57টা হোটেল রেস্টুরেন্টকে আমাদের A গ্রেডে অর্থাৎ গ্রিন স্টিকার আমাদের দেওয়া হয়েছে। তার মধ্যে 7 জন পেয়েছে A+, 7 জন A+ পেয়েছে। তাহলে সেখানে আপনার 100% আপনি এখানে বিশুদ্ধ খাবার আপনি পাচ্ছেন, আর বাদবাকি তারা A পাচ্ছে আর কিছু B+ পাচ্ছে। আর এখানে কিছু ইয়েলো স্টিকার যেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানে সে আস্তে আস্তে কিছু আপগ্রেড করে সে আবার গ্রিনে চলে যাবে। এটা কিন্তু খুব ভালো লক্ষণ। এইভাবে যদি আমি মনে করি আমরা যদি চলতে পারি, উইদিন 3 to 5 ইয়ার্স কিন্তু আমরা একটা পর্যায়ে চলে আসবো। কারণ আমাদের দেশকে অর্থনৈতিকভাবে ডেভেলপ করতে হলে শুধু গার্মেন্টস বা আমাদের মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হলে চলবে না, আমাদের পর্যটন খাতকে আমরা সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে আসতে পারি। কারণ বাংলাদেশের সম্ভাবনা সবচেয়ে বেশি পর্যটন এই সেক্টরকে। সুতরাং পর্যটনের যে 3টা ক্রাইটেরিয়ার মধ্যে একটি ক্রাইটেরিয়া থাকে, তা হলো হোটেল রেস্টুরেন্ট। এই হোটেল রেস্টুরেন্ট আমরা চেষ্টা করছি। কিছুদিন আগেও আমরা আমাদের রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনে আমরা একটা রেজুলেশন করেছি, যেখানে আমরা নিজেরাই আমরা সরকারকে বা বিভিন্ন মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছিলাম, তারা এখন পর্যন্ত আমাদের কোনো পারমিশন দিচ্ছে না। আমরা বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন FBCCI যৌথভাবে আমরা ট্রেনিং ইনস্টিটিউশন আমরা করে নিজেরাই আমরা সচেতন হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তার মানে আপনাদের অনেকগুলো উদ্যোগ রয়েছে, নিরাপদ খাদ্য নিয়ে আপনাদের আন্তরিকতার আসলে অভাব নেই। আমরা আরো বক্তব্য শুনবো একটা বিরতির পরে। দর্শক নিচ্ছে একটা বিরতি, আমরা ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জিটিভির নিয়মিত আয়োজন পূর্বাঞ্চল রিজিওনাল সংবাদ সংলাপ। আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম মিশন। আমরা কথা বলছিলাম নিরাপদ খাদ্য নিয়ে। আমাদের সাথে আছেন বাংলাদেশ ফুড সেফটি অথরিটির সদস্য অধ্যাপক ডক্টর ইকবাল রূপ মামুন, আছেন আমাদের সাথে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রেসিডেন্ট গোলাম রহমান, আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রেসিডেন্ট এবং FBCCI-এর পরিচালক খন্দকার রুহুল আমিন CIP। আমরা বিরতির আগে শুনছিলাম খন্দকার রুহুল আমিনের বক্তব্য। আমরা একটু যাচ্ছি অধ্যাপক ডক্টর ইকবাল মামুন আপনার কাছে, যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আসলে জনবল কি পর্যাপ্ত মনিটরিংয়ের জন্য, পাশাপাশি মানে কি নিরাপদ খাদ্যের জন্য কর্তৃপক্ষের থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? জি ধন্যবাদ। জনবল পর্যাপ্ত তো নয়ই, কারণ আমরা যেই 15 জন নিয়ে শুরু করেছিলাম এখনও সেই 15 জনেই আছি। তবে আশার বাণী, স্বস্তির নিঃশ্বাস হলো যে আপনারা সবাই জানেন যে গত 3 ফেব্রুয়ারি আমরা জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে যে অনুষ্ঠান করেছি, তার উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার সদয় উপস্থিতি ছিল এবং উনি নিজেই ঘোষণা দিয়েছেন, অঙ্গীকার করেছেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা করা দরকার ওনার সরকার তা করবে। এবং সেখানে আমাদের সাংগঠনিক কাঠামো যেটা আমরা একটা অনুমোদিত হয়েছে, সেখানে আমরা নিয়োগ দিতে চলেছি মাশাআল্লাহ, এবং আরও আমাদের সাংগঠনিক কাঠামোটাকে আরও বিস্তৃত করা হবে। তাছাড়া আমাদের যেটা দরকার, খুব দরকার, সেটা হচ্ছে যে আমাদের একটা রেফারেন্স ল্যাবরেটরি দরকার, যেখানে আপনার খাদ্য পরীক্ষা করা হবে দূষণ এবং ভেজালের। মাননীয় প্রধানমন্ত্রী শুধু কেন্দ্রীয় নয়, উনি ঘোষণা দিয়েছেন যে বিভাগীয় পর্যায়েও আমাদের এই ল্যাবরেটরি করে দেওয়া হবে। তো এটা তো আমাদের একটা পূর্ব শর্ত, কারণ খাবার সঠিক না ভেজাল মিশ্রিত না দূষণ মিশ্রিত না নাকি নিরাপদ, সেটা কিন্তু আমাকে ল্যাবরেটরি পরীক্ষা ছাড়া করার কোনো উপায় নেই। কিন্তু সেই ল্যাবরেটরি পরীক্ষাটা হতে হবে সঠিকভাবে, কারণ আমরা দেখেছি যে আমাদের দেশে সেই সক্ষমতা নেই, সেরকম ল্যাবরেটরি নেই অ্যাক্রেডিটেটেড। 2টা ল্যাবরেটরি 3টা ল্যাবরেটরিতে একই স্যাম্পল পাঠালে 3 রকম রেজাল্ট আসে। সুতরাং এইখানে আমাদের সক্ষমতা বৃদ্ধি করা দরকার, দক্ষ জনবল দরকার, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা যাতে সঠিক রেজাল্টটা পাই সেটা দরকার। আপনি ঠিকই বলেছেন যে আমরা মাঝে যে খাদ্যে যে ফরমালিন মেশানো নিয়ে আমরা এক ধরনের বিভ্রান্তিকর তথ্য পাচ্ছিলাম, যে কেউ বলছিল যে এটার পরীক্ষাটাই আসলে সঠিক না, এমন একটা অভিযোগ এসেছিল আসলে। জি জি, তো সেটাই বলছিলাম। আর যেটা দরকার সেটা হচ্ছে যে সবার আগে দরকার জনসচেতনতা।
আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে, আমাদের ঘরে সচেতন হতে হবে, আমাদের মাঠে সচেতন হতে হবে, কৃষকের মাঠে, আমাদের ইন্ডাস্ট্রিতে সচেতন হতে হবে, প্রডিউসার, হ্যান্ডলার, ফুড হ্যান্ডলার, সেলার, সর্বোপরি কনজিউমার, সবাইকে আমাদের সচেতন হতে হবে। আসলে আমাদের মধ্যে সেই পরিষ্কার ধারণাটা এখনও জন্মায়নি বা গড়ে ওঠেনি যে খাদ্যকে কিভাবে নিরাপদ রাখতে হবে, খাদ্য কিভাবে অনিরাপদ হয়ে যায় এবং নিরাপদ খাদ্য কি করে সাস্টেইনেবল ওয়েতে উৎপন্ন করা যায়। আমরা এইগুলি করার জন্য যা যা দরকার সেগুলাই করছি। মানে প্রথমে যেমন আমরা 8টা রেগুলেশন করেছি, 5টা রেগুলেশন, 2টা রুলস। এই রেগুলেশনগুলো আগে ছিল না। এই যেটা বললেন যে হোটেল রেস্তোরাঁয় একটু আগে বললেন যে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছিল, কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না। কারণ আমাদের যে ফুড হাইজিন রেগুলেশন বেরোয়েছে এটার মধ্যে পরিষ্কারভাবে বলা আছে হোটেল রেস্তোরাঁর কোন জিনিসটা কোথায় থাকবে, রান্না কিভাবে করতে হবে, খাদ্যকর্মীদের স্বাস্থ্য কিভাবে হতে হবে, তাদের প্রশিক্ষণ থাকতে হবে। এই একটা রেগুলেশনে হোটেল রেস্তোরাঁ কিন্তু আমাদের আসলে আইন তো আসলে অনেক কিছুই রয়েছে, আইনের কার্যকারিতাটা আসলে কতটুকু, মানে আমাদের যে অভিজ্ঞতা আমাদের দেশের, যে আমরা এখনো নিজেরাই সচেতন না, যে বিষয়টা আপনি বলছিলেন যে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছে ফুড সেফটি অথরিটি, যে এটা আসলে কিভাবে সম্ভব এই মনিটরিং? এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আমাদের। এক দর্শকের একটা প্রশ্নটা নিয়ে ফিরছি। হ্যালো, কে বলছেন? আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন, শুনছি আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা, আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি সাজ্জাদ হোসেন বলছি টাঙ্গাইল থেকে। হ্যাঁ, সংক্ষেপে প্রশ্ন করুন, শুনছি। জি, সংক্ষেপে প্রশ্ন হলো, যেহেতু আজকে আলোচনা শুনলাম যে মানে নিরাপদ খাদ্য নিয়ে প্রশ্ন করা যাবে আর কি, তো নট অনলি হোটেল রেস্তোরাঁ তো একটা পরবর্তী স্টেপ। এখন মানে খাবার জিনিস যেগুলি যাচ্ছে তাই সেগুলি তো রান্না করে খাওয়ানো হচ্ছে। যেমন ভেজিটেবলস যাচ্ছে, ছিল বিষযুক্ত ভেজিটেবলস। তারপরে আপনার মুরগি যাচ্ছে, তাদেরকে সেই সমস্ত মুরগি পালনের জন্য যে সমস্ত ওষুধ বা আপনার খাদ্য ব্যবহার করা হয় সেখানে ভেজাল, সেগুলির মধ্যে ভেজাল। ওকে, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনি আমাদের সাথে, আমরা এসব নিয়ে কথা বলছিলাম। আসলে আমরা টোটাল নিরাপদ খাদ্য নিয়ে কথা বলছিলাম, শুধুমাত্র রেস্তোরাঁ না, আসলে আমরা যা খাচ্ছি তা কতটুকু নিরাপদ। যেখানে ছিলেন শেষ করবেন। আমি বলতে চাই ভাই যেটা বললেন, হ্যাঁ। সত্যি উনি যে কথাটা বলেছেন খুব বাস্তব কথাটা, ওনাকে ধন্যবাদ জানাই, সচেতন যথেষ্ট। উনি বলছিলেন যে আমরা যে ওপেন মার্কেটে যেটা নিয়ে আসি, তবে আমরা হোটেল রেস্টুরেন্টে যেটা করি, যেমন আমরা শাকসবজি কিনে নিয়ে আসি, আমরা কিন্তু পানিতে একটু ভিজিয়ে রাখি, আমরা একটু ভিজিয়ে রাখি, অর্থাৎ 8 ঘন্টা ভিজিয়ে রাখলে আমার মনে হয় কিছুটা ওটার মধ্যে যদি কোনো কীটনাশক ঔষধ বা অন্য কিছু থাকে অনেকটা ধুয়ে পড়ে যায়। বাসাবাড়িতে এভাবে করা থাকে। তদ্রূপ আমাদের যে মাছ মাংস যেটাই আসে আমরা সেটা ভালো করে ধুয়ে এবং গরম পানিতে ধোয়ার চেষ্টা করি, এটা অনেকটা সেই বিশুদ্ধ হয়। তারপরেও আমরা চেষ্টা করবো আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি বা যারা কৃষক তারা যেন কীটনাশক দেওয়ার পর অন্তত 6 দিন বা 7 দিন যেন তারা সেইভাবে ওখান থেকে পেরে বাজারে না দেওয়া হয়। এই ধরনের যদি সচেতনতা করা হয়, আমি মনে করি উইদিন শর্ট টাইম আমরা আসলে নিরাপদ খাদ্যের জন্য শুধুমাত্র রেস্টুরেন্ট, নিরাপদ খাদ্যের জন্য একেবারে মাঠ পর্যায়ে থেকে আসলে সচেতনতা বাড়ানো দরকার, কৃষক পর্যায়ে থেকে। আমরা যাচ্ছি একটু গোলাম রহমান আপনার কাছে, যে খাদ্যে ভেজাল মেশানোর অপরাধকে একটি বড় দুর্নীতি হিসেবে মন্তব্য করেছে হাইকোর্ট। আপনি দুর্নীতি দমন কমিশনে ছিলেন দীর্ঘদিন, আপনি কিভাবে দেখছেন যে আসলে খাদ্যে ভেজালটা কি এক ধরনের বড় দুর্নীতি? আমাদের হাইকোর্ট বলছে বড় দুর্নীতি। অবশ্যই অনৈতিক একটা কাজ, এবং অনৈতিক কাজের যে কাজ সে কাজ তো দুর্নীতির পর্যায়ে পড়ে, আমরা সাধারণ মানুষ আমরা যেভাবে বুঝি। তবে দুর্নীতি দমন কমিশনের যে শিডিউল, আপনার আইনের যে শিডিউল, সেই আইনের হয়তো অন্তর্ভুক্ত এটি নয়। এই জন্যে এই দুর্নীতিটা রোধ করার জন্যে নানা কর্তৃপক্ষ আছেন, নানা বিভাগ আছে। আমি একটু আগে বলছিলাম যে খাদ্য নিরাপদ রাখার জন্যে 19টি মন্ত্রণালয় এবং প্রায় 500-এর কাছাকাছি সরকারি, স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করছে, এবং তাদের সবার মধ্যে সমন্বয় সাধনের জন্যেই সৃষ্টি করা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আইনি কাঠামোটা হয়ে গেছে, প্রাতিষ্ঠানিক একটা কাঠামো গড়ে উঠছে, এবং আশা করা যায় যদি এই প্রাতিষ্ঠানিক কাঠামোটা পরিপূর্ণতা লাভ করে এবং রুলস অ্যান্ড রেগুলেশনস, যেগুলি আর কি ডক্টর বাতেন বলছিলেন, রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করে তা যদি এনফোর্স করা সম্ভব হয়, তাহলে এই দেশের ভোক্তারা নিরাপদ খাদ্য পাবে।
কিন্তু যে পর্যন্ত সেই ঘটনাটি না ঘটছে সে পর্যন্ত আমরা কিছুটা নিরাপত্তাহীনতায় থাকব এবং আশার কথা এই যে সরকার এই বিষয়ে বিশেষ মনোযোগী হয়েছে এবং এইবারের যে আমাদের যে সাম্প্রতিক যে ইলেকশন হলো সেইখানে মানে মেজর পলিটিক্যাল পার্টিজের একটা কমিটমেন্ট ছিল নিরাপদ খাদ্য এনশিওর করা। এটা কিন্তু ইলেকশন ম্যানিফেস্টোতে এটা একটা কিন্তু বিগ কমিটমেন্ট এবং আমরা আশা করি সরকার উইল লিভ আপ টু দেয়ার কমিটমেন্ট। ধন্যবাদ। আমরা খন্দকার আমিন, আপনি প্রশ্নে ছিলেন যে আসলে মানে এই যে রেস্তোরাঁর যে ধরনের অভিযোগগুলো আমরা সাধারণত সবসময় দেখি, এক ধরনের জরিমানা করা, এক ধরনের অভিযান চালানো, এতে কি আপনার ব্যবসায়ে কোনো প্রভাব পড়ছে কিনা? হ্যাঁ, প্রভাব তো অবশ্যই পড়ছে, কারণ যে রেস্টুরেন্টে তাদের জরিমানা করা হচ্ছে এবং কি কারণে করা হচ্ছে এটাও সাধারণত বলা হয় না। এটা দেখা যায় যে অনেক সময় খোলা বা রাস্তার উপরে যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেটার স্ন্যাপটা নিয়ে হয়তো আরেকটা স্ন্যাপে ওখানে দেখানো হলো, বা ওই ওপেন মার্কেটে বা ড্রেন উপরে যে রেস্টুরেন্ট বা খাবার হোটেলটা ওইটা নিয়ে পরবর্তী আরেকটা হোটেলে যে ওখানে জরিমানা করা হলো। অনেকে মনে করে যে এই হোটেলে মানে ওই ধরনের কোনো কর্মকাণ্ড বা ওই ধরনের পরিবেশ আছে। অ্যাকচুয়ালি সেই জিনিসটা দেখা দরকার। এবং আমি প্রথমেই বলেছি যে একটা শিল্প, এই শিল্প কিন্তু আমাদের ফার্স্ট জেনারেশন আমরা করছি, সেকেন্ড জেনারেশন। এই রেস্তোরাঁ আসলে কতটুকু শিল্প হতে পেরেছে বলে আপনি মনে করেন? যেহেতু আপনি বাংলাদেশ মানে এফবিসিসিআইয়ের একজন পরিচালকও আপনি, পাশাপাশি শুধুমাত্র বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রেসিডেন্ট না, দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের আপনি একজন পরিচালক, আপনি কিভাবে দেখছেন যে রেস্তোরাঁ আসলে কতটুকু শিল্প হতে পেরেছে? হ্যাঁ, এখানে আমার কিছু রক্তক্ষরণ আছে, যেটা তা হলো যে দেখুন, এই যে আমাদের ট্যুরিজম সেক্টরটাকে থ্রাস্ট সেক্টর করা হয়েছে, এখানে ইন্ডাস্ট্রির ফ্যাসিলিটি সব জায়গায় দেওয়া হয়েছে। 3টা ক্রাইটেরিয়ার মধ্যে একটি ক্রাইটেরিয়া হোটেল রেস্টুরেন্ট, আমি প্রথমেই বলেছি এখানে আমাদের কোনো শিল্পের মর্যাদা নাই। হয়রাস আমাদের সর্বোচ্চ সংগঠন এফবিসিআই থেকে এখানে বেশ কয়েকবার জিও লেটার দেওয়া হয়েছে এবং বিশেষ করে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত শিল্পের মর্যাদা কিন্তু আমরা পাইনি। হয়রাস আমাদের, আমি বারে বারে বলছি, এই রন্ধন যদি একটা শিল্প হতে পারে তাহলে আমাদের হোটেল রেস্টুরেন্ট আপনি কেন শিল্প হবে না? আমাদের এখানে সার্ভিস সেক্টর আছে, আমাদের এখানে প্রসেসিং সেক্টর আছে। তাই সুতরাং এবং বহির্বিশ্বে আমরা দেখেছি যে রেস্টুরেন্ট সেক্টরটা খুব মূল্যায়িত করে, বিশেষ করে ইংল্যান্ডে। তো ওখানে আমি দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে যেহেতু আমি রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমি আপনার গ্রেট ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সাথে আমার বসার এবং তার সাথে কথা বলার, কর্মবদ্ধ করার সুযোগ হয়েছিল, বিধায় আমি রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। কিন্তু আমাদের এখানে সেইভাবে মূল্যায়িত হয় না। আমরা শুধু মনে করি রেস্টুরেন্ট এখানে মানি তারা পরিবর্তন হচ্ছে, প্রচুর লাভ করছে, আপনার সব পচাপাশি খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি তাই নয়। যে ভদ্রলোক লিখছেন ওই ভদ্রলোক সাংবাদিক কিন্তু আমাদের রেস্টুরেন্টে তারা 3 বেলাই খাচ্ছে। আমরা চেষ্টা করি তাদেরকে সবসময় পরিবেশন করার জন্য। আর এখন আমি প্রথমেই বলেছি আমরা নিজেও খাই, আমার ছেলে মেয়ে খাওয়ায়, আমার যে বন্ধু বান্ধব তারাও কিন্তু আমার এখানে খায়। আমি দাওয়াত দিয়ে তাদেরকে আমার এখানে নিয়ে যাই। এখানে যে কথাটা হলো, এখানে ভাইয়া এখানে যেসব অভিযুক্ত রেস্টুরেন্টের বিরুদ্ধে এই ধরনের আপনার দেখছি জেল জরিমানা, তাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আপনার সংগঠনের পক্ষ থেকে আসলে কি উদ্যোগ নিচ্ছেন বা কি ভূমিকা রাখছেন? আমি এই কথাও বলেছি যে আমাদের রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, আমাদের নিজস্ব কার্যালয় আছে। এই কার্যালয়ে আমরা হোটেল মালিক, ম্যানেজার এবং শ্রমিক তাদেরকে নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য এবং কিভাবে আমাদের খাবারটা সঠিকভাবে রাখতে পারি, যে কথাটা আমরা ডক্টর ইকবাল সাহেবও বলেছেন, মামুন ভাই, তা হলো যে এর আগে কিন্তু জানা ছিল না ফ্রিজে আমরা কিভাবে আমাদের খাবারটা রাখবো। এখন কিন্তু আমাদের প্রতিটা রেস্টুরেন্টে আমরা চেষ্টা করি যে পাকানো খাবার যেটা আছে সেটা আমরা ফ্রিজে রাখি এবং কাঁচা খাবার আরেকটা ফ্রিজে রাখি, সেখানে রাখি আলাদা রাখি। এবং এখানে যে খাবারটা আছে না, খাবারটা আমরা একটা প্লাস্টিক বক্সে ঢেকে রাখার চেষ্টা করছি। অনেক রেস্টুরেন্ট এখন এর মধ্যে লিখেও রাখে যে এটা এই খাবারটা আছে, এইভাবে এতদিন আগে পাকানো হয়েছে, এই ডেটটাও দেওয়া থাকে অনেক রেস্টুরেন্টে। এই বিষয়টা আমি একটা রিপিট করতে চাচ্ছি যে আসলে আমরা শুধুমাত্র রেস্টুরেন্টে পচাবাসি খাবার খাচ্ছি না, আমরা আমাদের বাসায়ও পচাবাসি খাবার খাচ্ছি। এ বিষয়ে আসলে সচেতনতা বাড়ানো দরকার আমাদের জনসাধারণের মধ্যে। এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়তো বাংলাদেশ ফুড সেফটি অথরিটি নিতে পারে। আমরা ডক্টর ইকবাল রব মামুন আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে এই যে খাদ্যে ভেজাল মেশানো এক ধরনের বড় দুর্নীতি, মন্তব্য হাইকোর্টের, আপনার বক্তব্য কি এই নিয়ে? অবশ্যই ভেজাল মেশানো হলে একটা, যে স্যার যেটা বললেন যে অনৈতিক কাজ,
এটা অনৈতিক কাজ মানেই দুর্নীতি করা, কিন্তু ভেজাল আর দূষণের মধ্যে যে পার্থক্য বিরাট একটা, সেটা আগে আমাদের বুঝতে হবে। যেই রেজাল্টটা নিয়ে আজকে আমরা এখানে বসেছি, তিনটা একটাও কিন্তু ভেজালের মধ্যে পড়ে না। মাইক্রোবায়াল দূষণ কেউ ইচ্ছাকৃতভাবে মাইক্রো অর্গানিজম দেয় না। জি, হ্যাঁ, ভেজাল সেটাই যখন কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতিকর বস্তু খাদ্যে মেশাবে অথবা খাদ্য থেকে তুলে নিবে পুষ্টিকর, যেটা পুষ্টিহীন হবে বা নিম্ন পুষ্টিমানের হবে। হ্যাঁ, মাইক্রোবায়াল কন্টামিনেশনে যেরকম মানুষ ইচ্ছাকৃতভাবে দেয় না, সীসা বা অ্যান্টিবায়োটিকও মানুষ ইচ্ছাকৃতভাবে খাবারে মিশ্রিত করে না। এটা অজ্ঞতার কারণে গুড প্র্যাকটিস, যেটা ওই যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, গুড হাজবেন্ডারি প্র্যাকটিস, এইগুলার অভাবে বা এগুলি প্রয়োগ না হওয়ার কারণে খাদ্যগুলা দূষিত হয়ে যাচ্ছে। আর সীসাটা তো আপনার পরিবেশ থেকেও আসতেছে। হ্যাঁ, সীসা কেউ মেশায় না, হয় আপনার ফিড থেকে আসবে, নয় পরিবেশ থেকে আসবে। সুতরাং এখানে তো গাড়ির ধোয়া দিয়ে তো বেশি, গাড়ির ধোয়া থেকে আসে, সেটাই তো বললাম যে আমাদের যে পরিবেশ, হ্যাঁ, ইট খোলা, গাড়ির ধোয়া, হ্যাঁ, তারপরে আপনার যেখানে সেখানে ওই ব্যাটারি ফেলে দেওয়া, তো এইগুলি তো আমাদের পরিবেশ, এগুলি তো আমাদের পরিবেশকে দূষিত করছে, সের মাধ্যমে খাবারে আসতেছে। সুতরাং এই তিনটা সময় সেলফ লাইফ বৃদ্ধি করার জন্য কোনো ব্যবসায়ী বুঝে হোক না বুঝে হোক অথবা অতি মুনাফার লোভে হোক আপনার কিছু কিছু জিনিস করে যেটা নৈতিক না, এবং তাতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রেস্তোরাঁ মালিক। আমরা সহযোগিতা করছি। জি, গোলাম রহমান যেখানে ছিলেন আপনি, যে আপনার কনজিউমারদের আসলে একদম যেটা বললেন যে আসলে আমাদের ইলেকট্রনিক বর্জ্য এক ধরনের বড় সমস্যার সৃষ্টি করছে, ভবিষ্যতে আরও হয়তো অনেক বড় হবে, যেহেতু আমাদের এখন ইলেকট্রনিক্স যুগে আমরা যাচ্ছি বা চলছি, যে এই ধরনের এই যে কনজিউমারদের সচেতন করা সব কিছু নিয়ে আপনাদের ক্যাবের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে বা হয়েছে? আমরা জনসচেতনতা সৃষ্টি করার জন্যে নানা কাজ করছি, এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে যেমন নিরাপদ পোলট্রি উৎপাদনের জন্য আমরা 2টি উপজেলায় কাজ করছি। এটা একটি আরও উই আর ওয়ান অফ দ্য পার্টনার্স। এটা মানে আপনার তারপরে ম্যাঙ্গো জুস, তারপরে টমেটো জুস, এগুলির জন্যে আমরা কাজ করছি পাইলট প্রকল্প হিসাবে, এবং সারা দেশে আমাদের আর কি আপনার সারা দেশের জেলা পর্যায়ে এবং কোনো উপজেলা পর্যায়ে আমাদের কমিটি আছে। আমরা এইসব কমিটির মাধ্যমে আলোচনা, আপনার তারপরে সেমিনার ইত্যাদি নানা কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার জন্য নিয়মিত। আপনারা কতটা হ্যাপি যে আমরা যদি 1-2 বছর আগের চিত্র বা বর্তমান চিত্র যদি একটু তুলনা করি, এক্ষেত্রে আপনারা কতটুকু হ্যাপি বা কতটুকু আপনাদের কার্যক্রম মানুষের মনে প্রভাব ফেলতে পেরেছে বলে আপনারা মনে করেন? বাংলাদেশে কোনো আইন ছিল না খাদ্য নিরাপত্তা, কম্প্রিহেন্সিভ আইন ছিল না খাদ্য নিরাপত্তার জন্য। এখন একটি কম্প্রিহেন্সিভ আইন আছে। ইটস এ বিগ লিপ, এটা একটা বড় স্টেপ। আইনটাই অনেক বড় অর্জন, একটা অর্জন, এবং আইনটা বাস্তবায়নের জন্য একটা কর্তৃপক্ষ করা হয়েছে, এবং সেই কর্তৃপক্ষটি হাঁটি হাঁটি পা করে এখন সম্প্রসারিত হচ্ছে, এবং 19টি মন্ত্রণালয় এবং প্রায় 500-এর মতো স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের আপনার কোঅর্ডিনেট করছে। আমরা আশা করছি এই উদ্যোগ যদি থাকে এবং সাথে সাথে আমরা যারা ভোক্তা আছি আমরা যদি সচেতন হই, তাহলে খাদ্য নিরাপত্তা অবশ্যই নিশ্চিত হবে। এর মানে এবং আমাদের মধ্যে আমাদের দেশের পরিবেশ, সামাজিক অবস্থা, এসব কারণে আমাদের বডিতেও এক ধরনের রেজিস্ট্যান্স আছে, সেই কারণেই আমরা বেঁচে আছি। না হলে যে ভয়াবহ চিত্র আর কি মাঝে মাঝে বের হয়ে পড়ে, তাতে আর কি আমাদের বেঁচে থাকার কথা নয়। আমাদের গড় আয়ু বাড়ছে, মানুষের স্বাস্থ্যসেবার উন্নতি হচ্ছে, এইসব সবকিছুই পজিটিভ। আসলে আসার কথা হলো এরপরও আমাদের গড় আয়ু বাড়ছে, এক ধরনের পজিটিভ আমাদের জন্য মেসেজ। আমরা একবারে শেষ দিয়ে খন্দকার রুহুল আমিন, আপনি শেষ করবেন। আসলে নিরাপদ খাদ্য জরুরি, আপনার শেষ বক্তব্য। সত্যি কথা, এখন সবসময় সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা যারা সাধারণ ক্রেতা আছি, জনগণ, আমরা নিজে সচেতন হতে পারি। অ্যাট দ্য সেম টাইম
আমাদের এই কারণে, কারণ যে সমস্ত রেস্টুরেন্ট আমি মনে করি এখন গ্রিন স্টিকার যারা পেয়েছে, এই সমস্ত রেস্টুরেন্টে যদি ক্রেতারা বেশি যায়, কারণ সেই রেস্টুরেন্ট কিন্তু অনুপ্রাণিত হবে, এবং যারা মানসম্মত হয়তো করছে না, ওইসব রেস্টুরেন্টের বিজনেস যদি অনেক বেড়ে যায় তাহলে যারা পিছনে আছে তারাও হয়তো নিজেদের বিজনেস বাড়ানোর জন্য উদ্যোগী হবে। জি, অ্যাট দ্য সেম টাইম খাদ্য নিরাপত্তা অধিদপ্তরকে আমি বিনীত রিকোয়েস্ট করবো, যারা আমাদেরকে স্টিকার দিয়েছে গ্রিন এবং ভালো A+, সেখানে মনিটরিংটা করা উচিত। মনিটরিং করা উচিত। দেখা যায় যে সেই সমস্ত রেস্তোরাঁতে আবার অন্য ডিপার্টমেন্ট যে তাকে লক্ষ লক্ষ টাকা ফাইন করছে, তাহলে কি হলো যে তার কিন্তু দেখা উচিত যে কারণে উনি স্টিকার পেয়েছে সেটা দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা, সেটা না করে সে চট করে একটা দেখা যায় যে আমার বেসিন যেখানে আছে, বেসিনে এখানে একটা বাস্কেট আছে, আমার কি বলে আমার রেস্টুরেন্টের মধ্যে আমি বলি রেস্টুরেন্টের যে টিস্যুগুলো আছে টিস্যুগুলো এখানে ফেলে দেই আমরা, সেখানে ম্যাজিস্ট্রেট যায় বলে ঢাকনা না কেন, আমি বলবো স্যার এটা খোলা আছে যেহেতু এখানে টিস্যু ফেলা হয়েছে, এর জন্য আমাকে দেখা যায় 1 লক্ষ টাকা ফাইন। এইভাবে যদি আমাদেরকে হ্যারাসমেন্ট করে আমরা কিন্তু ভালো পথে যেতে পারবো না। আমাদেরকে এনকারেজ করতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমরা অন্য কোনো গ্রহণ নাই, এবং আমরা কিন্তু স্বনিবেদিত হয়ে আমরা এই ব্যবসাতে আসছি। সুতরাং আমি মনে করি এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রতিটা সেক্টর, বিশেষ করে 9টা সেক্টর থেকে আসে আমাদেরকে হয়রানি করার জন্য, এই 9টা সেক্টর না করে একটা সেক্টর আসুক, একটা সেক্টরের সাথে আপনাদের রেস্টুরেন্ট হোটেল যারা আছে আমরা থাকতে চাই, এবং আমরা অঙ্গীকার করতে চাই যে আমরা অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার আমাদের পরিবেশন করা আমাদের অঙ্গীকার। এই আমরা ডক্টর ইকবাল মামুন, আপনার যে বিষয়টা আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির প্রেসিডেন্ট বলেন, তারা অঙ্গীকার করছেন যে খাবারের মান ভালো করার। জি, বাট মনিটরিং একটু ওই রুহুল আমিন ভাইয়ের সাথে করতে চাই যে আমাদের উদ্দেশ্যই কিন্তু ছিল, এই গ্রেডিং পদ্ধতির উদ্দেশ্যই ছিল যে উনাদের মধ্যে একটা প্রতিযোগিতা, হেলদি কম্পিটিশন, যে কারণ এই হেলদি কম্পিটিশন হইলে আমার আর কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়ে দৌড়াবার হবে না, কারণ জরিমানা করে করে 48 বছরে কিছু হয়নি, আগামী 48 বছরেও কিছু হবে না যদি উনাদের সদিচ্ছা না থাকে। উনাদের সদিচ্ছাটা তখনই হবে যখন উনারা দেখবেন যে আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রবিধানমালা মেনে কমপ্লায়েন্সের ভিতর থাকলেই আমার ব্যবসা বাড়তেছে। ধন্যবাদ। গোলাম রহমান, আপনি শেষ করবেন এক বাক্যে। আমি যে কথাটার উপর জোর দিতে চাই, আইন আছে, কর্তৃপক্ষ আছে, সমিতি যারা সরবরাহকারী তাদেরও প্রচেষ্টা আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো কনজিউমার্স অ্যাওয়ারনেস। আমরা যদি সচেতন হই, আমরা যদি প্রতিবাদী হই, তাহলে কেউ আমাদেরকে অনিরাপদ খাদ্য সরবরাহ করবে না। আমাদের আইনের যেমন প্রয়োগ থাকবে তেমনি আমাদের কনজিউমারদেরও ওই ধরনের সচেতন হতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম নিরাপদ খাদ্য এবং ভেজাল বিরোধী অভিযান নিয়ে। আমাদের আজকে এই মাঝরাতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর ইকবাল মামুন, গোলাম রহমান, খন্দকার রুহুল আমিন, সিএপি, আপনাদের তিনজনকে ধন্যবাদ এই মাঝরাতে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেখানে থাকুন ভালো থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ খাদ্য হোক আমাদের নিত্যদিনের পথ চলা। ভালো থাকুন।